সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কণিক চ্যাপ্টারে। কণিক বলতে আমরা কি বুঝি? কণিক হচ্ছে একটি বিন্দুর সঞ্চার পথ, যে বিন্দুটির ক্ষেত্রে কোনো একটি তলের উপর অবস্থিত একটা বিন্দু থেকে ওই বিন্দুটির দূরত্ব এবং ওই তলের উপর অবস্থিত অন্য একটি সরল রেখা থেকে একই বিন্দুর দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক সংখ্যা হবে। অর্থাৎ যদি একটি বিন্দু এখানে বিন্দু, যে বিন্দুটি থেকে এখানে একটা ফিক্সড বিন্দু আছে, পি বিন্দু থেকে এইটার দূরত্ব এস এর দূরত্ব এবং এই পি বিন্দু থেকে এই সরল রেখাটির দূরত্বের অনুপাত সবসময় যদি ধ্রুবক হয়, অর্থাৎ এসপি বাই পিএম যদি একটি ধ্রুবক সংখ্যা হয়, তখন যে চিত্রটা বা যে সঞ্চার পথটা তৈরি হবে তাকে আমরা কণিক বলতে পারি। তো এখানে এই কণিকের বিভিন্ন প্রকৃতি আছে। কণিক প্রধানত তিন ধরনের। একটি হচ্ছে পরাবৃত্ত, একটি উপবৃত্ত, আর একটি হচ্ছে অধিবৃত্ত। তো কখন একটি পরাবৃত্ত তৈরি হয়, কখন বা অধিবৃত্ত তৈরি হয়, বা কখন একটা উপবৃত্ত তৈরি হয়। আর এখানে আমরা যে বিন্দুগুলো নিয়েছি, এই যে পি বিন্দু, এই যে এস বিন্দু, এটা পি বিন্দু, এখানে এম বিন্দু বা এই সরল রেখা, এটা এদেরই বা নাম কি? আমরা এই যে বিন্দুটা নিচ্ছি, ফিক্সড যে বিন্দুটা, এই বিন্দুটা এস ধরেছি, এর নাম হচ্ছে উপকেন্দ্র। এবং যে বিন্দুটি ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ যার সঞ্চার পথটা নিয়ে আমরা কণিক তৈরি করছি, তার স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরি। আর এই যে সরল রেখাটা, এই সরল রেখাটার একটা নাম আছে যাকে বলা হয় নিয়ামক রেখা। নিয়ামক নিয়ামক রেখা। এই সরল রেখার একটা নাম দিয়ে দিলাম এম জেড এবং এম প্রাইম। এখন এই যে এটার নাম কি? যে ধ্রুবক সংখ্যাটা, এর নাম কি? এটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা এক এক রকম হলে এই কণিকটির প্রকৃতিও এক এক রকম হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে যে ইটা তৈরি হয়েছে আসলে দুটো দূরত্বের অনুপাত দিয়ে। তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি ই কখনো নেগেটিভ হবে না। ই কি হতে পারে? ই হতে পারে শূন্য অথবা শূন্যর চাইতে বড় সংখ্যা। যদি ই ইকুয়াল টু 0 হয়ে যায়, তখন এটা স্পেশাল টাইপস এর কণিক হবে, যেটার নাম হলো বৃত্ত। তাহলে ই যদি গ্রেটার দ্যান 1 হয়, বা ই ইকুয়াল টু 1 হয়, বা ই যদি 1 এর চাইতে ছোট এবং 0 থেকে বড় হয়, তখন কি হবে? আমাদের এখানে প্রপার্টি হচ্ছে এরকম যে ই যদি ইকুয়াল টু 1 হয়, তখন এসপি ইকুয়াল টু পিএম হয়ে যাবে এবং এই যে সমীকরণটা আমরা পাবো বা যে সঞ্চার পথটা পাবো, সেটা হয়ে যাবে একটি পরাবৃত্ত। এখন যদি ই এর ভ্যালুটা 1 এর চাইতে ছোট হয় এবং 0 চাইতে বড় হয়, তখন কি অবস্থা হবে? তখন এইটা নির্দেশ করবে একটা উপবৃত্ত। এবং ই এর ভ্যালুটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তখন এটা কি হবে? এটা তখন হয়ে যাবে অধিবৃত্ত। আচ্ছা, এগুলো তো বুকিশ জিনিস, কিন্তু এই পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত কিভাবে আসলে সৃষ্টি হয়? সেই সৃষ্টির জন্য আমরা একটু দেখতে যাব। আমরা কোণক সম্পর্কে সবাই জানি। আমরা একটা কোণক নিই। দেখো, কোণকটাকে যদি আমরা এভাবে আর করে কাটি, তাহলে দেখো এখানে একটা চাপা ডিম্বাকৃতির একটা অংশের সৃষ্টি হবে। এটাকে বলা হবে উপবৃত্ত। এভাবে যদি আমরা একটা সমবৃত্ত ভূমি কোণকটাকে আমরা এভাবে কাটি, তাহলে আমরা উপবৃত্তের সৃষ্টি হবে, সেটা আমরা দেখতে পাই। এবার পরাবৃত্ত কখন সৃষ্টি হবে? যদি এইভাবে কাট করা হয়, তাহলে দেখো এখানে এই যে মুখের উপরে এইখানে একটা অংশের সৃষ্টি হবে, যেটা পরাবৃত্ত আকার সৃষ্টি করবে। এই অবস্থার একটা অংশের সৃষ্টি হবে, এটাকে বলা হবে পরাবৃত্ত। এবং এই কোণকটাকে যদি এভাবে লম্বভাবে কাটা হয়, লম্ব না হয়ে এমন ভাবে কাটা হয় যে সেটা দুই পার্টটাকেই কাট করছে, তখন দেখো দুই সাইডে এরকম একটা অংশের সৃষ্টি হবে, এটাকে বলা হবে অধিবৃত্ত। তাহলে অধিবৃত্ত হলো এটা, তারপর পরাবৃত্ত হলো এইটা, আর উপবৃত্তের শেপটা কেমন হলো? এই যে এরকম ডিম্বাকৃতির হলো শেপ। এখন আমরা প্রথমত আলোচনা করব পরাবৃত্ত নিয়ে। এই যে আমরা যে ছবিটা এঁকেছি, এটা হচ্ছে সেই পরাবৃত্তের ছবি। এখানে দেখো এস বিন্দুটা ফিক্সড বিন্দু ছিল, আর এই যে নিয়ামক রেখাটা ছিল, এই নিয়ামক রেখার উপরে যদি এস বিন্দু থেকে একটা লম্ব ড্র করা হয়, এই লম্বটা যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাকে বলা হয় এই পরাবৃত্তর জন্য শীর্ষবিন্দু।
এই শীর্ষবিন্দুতে আমরা যদি একটা স্পর্শক ড্র করি, স্পর্শকটা হবে কিন্তু যে এস জেড এই রেখাটার উপরে লম্ব। তাহলে দেখো সেই রেখাটা যদি আমরা এইভাবে ড্র করি, এখানে এই যে এস জেড রেখা যেটা এই যে উপকেন্দ্র এই শীর্ষবিন্দু দিয়ে গেছে, এই রেখাটার একটা নাম আছে, এটাকে বলা হয় এই যে পরাবৃত্ত, এই পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে এটা কি? এটা অক্ষরেখা। আর এটা কি ছিল? এটা ছিল শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। আচ্ছা, এখন এই যে অক্ষরেখার উপরে যে লম্বটা ড্র করেছি, এই লম্বটাকে আমরা যদি ওয়াই অক্ষ হিসাবে কল্পনা করি, এই যে অক্ষটা আমরা ড্র করেছি সেই অক্ষটা যদি আমরা এক্স অক্ষ হিসাবে কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দুটা আসলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু হিসাবে নির্দিষ্ট হয়েছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা বলতে পারবো কি? 0,0। আচ্ছা, এখন এই যে এস বিন্দুটি দেখো একটা অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, তাহলে এই বিন্দুটির কোটি 0 হবে। আমরা ধরে নিলাম যে শীর্ষবিন্দু থেকে এর দূরত্ব যদি এ একক হয়ে থাকে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে a,0। এখন দেখো আমরা যে ফর্মুলাটা আমরা দেখেছি যে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালুটা আমরা ধরেছিলাম 1, এই যে ই এর ভ্যালুটা 1, তাহলে এসপি ইকুয়াল টু পিএম বলতে পারছি। আচ্ছা, এই পি বিন্দু তো ফিক্সড না, পি বিন্দু তো ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে একসময় সে এ বিন্দুতেও চলে আসতে পারে। তখন কিন্তু দেখো এস থেকে এই এ এর দূরত্ব এ থেকে জেড এর দূরত্বের সমান হবে। আমি আবার বলছি, দেখো পি বিন্দুটা তো ফিক্সড না, এটা তো ঘুরতে থাকে। তাহলে এস বিন্দুটা যদি এভাবে ঘুরতে 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 এ বিন্দুতে চলে আসে, তাহলে এই এস থেকে সেই পি এর দূরত্ব, অর্থাৎ এস থেকে এ এর দূরত্ব এ থেকে জেড এর দূরত্বের সমান হবে। তাহলে আমরা যেহেতু জানি পরাবৃত্তের জন্য এসপি ইকুয়াল টু পিএম, তাই আমরা বলতে পারি এস থেকে এ এর দূরত্ব এ থেকে জেড এর দূরত্বের সমান হবে। আচ্ছা, তাহলে এই দেখো মূল বিন্দু ডান সাইডে এস বিন্দু হওয়ার কারণে যেহেতু এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা a,0 বলছি, সুতরাং আমাদের এই যে জেড বিন্দুর স্থানাঙ্কটা কি বলতে পারবো? এই জেড বিন্দুর স্থানাঙ্ক হবে -a,0। এখন আমরা আসলে বের করতে চাচ্ছি এই পরাবৃত্তটির আদর্শ সমীকরণটা কেমন হবে। পরাবৃত্তের আদর্শ সমীকরণ বের করার জন্য আমরা এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, যে লম্বটার নাম আমরা দিয়ে দিলাম এন। আমরা একটু পরিষ্কার করে নিই বোর্ডটা। এখন দেখো আমাদের এই যে ছবিটা হয়েছে, এই ছবিতে আমরা আমরা যে শর্তটা পেয়েছি, দেখো আমাদের শর্তটা হচ্ছে এস পি ইকুয়াল টু পিএম। এই এস পি ইকুয়াল টু পিএম দিয়েই আমাদের কাজ করতে হবে। এখানে দেখো এস বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যে a,0 এবং এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। এখন আমাদের প্রয়োজন পি থেকে এম এর দূরত্বটা। আচ্ছা, এই পি থেকে এম এর দূরত্বটা কিন্তু আমরা বলতে পারি, সেটা যদি এই অক্ষের উপরে নিয়ে আসা হয়, তাহলে পি থেকে এম এর দূরত্বটা হবে এই এন থেকে জেড এর দূরত্বের সমান। তাহলে আমরা এটাকে বলতে পারি জেড থেকে এন এর দূরত্ব। এই জেড থেকে এন এর দূরত্ব আবার দুই ভাগে বিভক্ত হয়েছে, মূল বিন্দুর বাম পাশে একটা অংশ আর এখান থেকে দেখো ডান পাশে একটা অংশ। এটাকে আমরা বলতে পারবো কি? জেড এ প্লাস এ। এখানে দেখো জেড এ, যে এ থেকে জেড বা জেড এ, এইটার দূরত্ব কিন্তু আমরা বলেছিলাম এ, কারণ মূল বিন্দু থেকে এস এর দূরত্ব যা, এই পাশ থেকে এর দূরত্ব তাই, এটুকু তো ছিল এ দূরত্ব, অর্থাৎ এটা হলো এ। একটা ব্যাপার, তাহলে আমরা জেড এর ভ্যালুটা বসিয়ে দিলাম এ, এবং এ থেকে এন এর দূরত্ব কতটুকু দেখো তো? এ থেকে এন এর দূরত্ব কিন্তু ওই যে পি বিন্দুর ভুজের যা দূরত্ব সেটা, সেই দূরত্বটা হচ্ছে এক্স। এখন তাহলে আমরা বলতে পারি এসপি থেকে এস থেকে পি এর দূরত্ব যেটা, সেটা হচ্ছে এ প্লাস এক্স। এখন এই যে এস পি এর দূরত্ব, যেহেতু দুটো বিন্দুই আমরা পেয়ে গেছি, দূরত্বটা আমরা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। কি ফর্মুলা? আমরা দুটো বিন্দু দূরত্ব নির্ণয় করার যে ফর্মুলা ছিল, রুট ওভার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন কি পাওয়া যাবে? আমরা যদি উভয় পক্ষ এখন বর্গ করে ফেলি, তাহলে এই পাশে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এই পাশে পাওয়া যাবে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার প্লাস
2ax প্লাস x স্কয়ার। আমরা এখানে কি করেছি? এখানে আমরা বর্গ করেছি। ওকে, তাহলে আমরা এই জায়গায় বর্গ করলাম। এখন দেখতে পাচ্ছি যে উভয় পক্ষে যদি একই জিনিস থাকে সেটাকে আমরা ক্যান্সেল করতে পারি। এই যে দেখো এখানে আমাদের এটা আছে, এখানে দেখো আমাদের এই যে এ বিন্দুটা এক্স স্কোয়ার আছে, এই পাশেও আমাদের এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ভ্যানিশ করে দেওয়া যায়। এই পাশে আমাদের এ স্কোয়ার আছে, এই পাশে আমাদের এ স্কোয়ার আছে, তাহলে আমরা এই এ স্কোয়ারও ভ্যানিশ করতে পারি। তাহলে আমাদের থাকবে কি? থাকবে দেখো আমাদের বাম সাইডে থাকবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার মাইনাস 2ax, এবং ডান সাইডে আমাদের থাকবে শুধুমাত্র 2ax। তাহলে আমরা এখন বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এইটাকে যদি এই পাশে ট্রান্সফার করা হয় তাহলে আমরা পাবো 4ax। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাই হচ্ছে পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে আমরা দেখলাম যে পরাবৃত্তটির যদি উপকেন্দ্র এক্স অক্ষের উপরে থেকে থাকে এবং সেই উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি a, 0 হয়, তাহলে সেই পরাবৃত্তের সমীকরণ হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে আমরা ছবি দেখে দেখে মনে রাখবো যে আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ যদি 4ax হয়ে থাকে, তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এই যে এই রেখাটাকে বলা হচ্ছে অক্ষরেখা। এই অক্ষরেখাটা এক্স অক্ষের যেহেতু, তাহলে এক্স অক্ষের সমীকরণ যেটা হবে সেটাই হবে অক্ষরেখার সমীকরণ। তাহলে আমরা এখন দেখো ফর্মুলাগুলো যদি লিখে ফেলি, তাহলে কি কি ফর্মুলা আমরা পাবো? আমরা পাচ্ছি দেখো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। উপকেন্দ্র এস হলো a, 0। তারপর আছে কি? তারপর আছে অক্ষরেখা। অক্ষরেখাটা আমাদের এখানে ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষের যে সমীকরণ সেটা হলো অক্ষরেখা। আমরা একটু দেখি, দেখো এই যে আমাদের অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ আমরা কি জানি? y ইকুয়াল টু 0। অক্ষের সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু 0। শীর্ষবিন্দুতে যে স্পর্শক কোনটা? এই যে y অক্ষটা। শীর্ষবিন্দুতে স্পর্শকটাকে আমরা বলবো y অক্ষের সমীকরণ, অর্থাৎ x ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা লিখব শীর্ষবিন্দুতে স্পর্শক, এটা হচ্ছে x ইকুয়াল টু 0। ওকে, এখন আমাদের আর কি কি বাকি আছে? আমাদের বাকি আছে এই যে উপকেন্দ্রে যদি একটা লম্ব ড্র করা হয় যার নাম হবে উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? আমরা যদি এটাকে এল বিন্দু বলি, এইটাকে যদি এল প্রাইম বিন্দু বলা হয়, তাহলে আমরা বলতে পারছি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। সমীকরণটা হবে, যেহেতু এক্স অক্ষের উপরে লম্ব এবং সেটা a, 0 বিন্দু দিয়ে যায়, তাহলে সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু a। একইভাবে নিয়ামক যেটা আছে, নিয়ামকটা কিন্তু ঠিকই শীর্ষবিন্দুর বিপরীত পাশে এবং সেটা মাইনাস a, 0 বিন্দু দিয়ে যায়। তাহলে নিয়ামক রেখার সমীকরণ হবে নিয়ামক রেখা। এই নিয়ামক রেখা হবে x ইকুয়াল টু মাইনাস a। আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x ইকুয়াল টু a এবং নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু মাইনাস a। আর কি আছে? আর আছে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে এল থেকে এল প্রাইমের দৈর্ঘ্য, এইটা আমরা কিভাবে বের করব? দেখো এল থেকে এল প্রাইমের দৈর্ঘ্যটা আমরা যদি একটু দেখি, ক্যালকুলেশন করে আমরা বের করি এল থেকে এল প্রাইমের দৈর্ঘ্যটা। দেখো এল থেকে এল প্রাইম আসলে কিন্তু এস থেকে এল এর দ্বিগুণ। এল থেকে এল প্রাইমটা হবে এস থেকে এল এর দ্বিগুণ, তাহলে আমরা এটাকে লিখতে পারছি 2 ইন্টু এস এল। এবার দেখো এই যে এস এল, এস থেকে এল, এই পি বিন্দুটা তো ঘুরে এল এর কাছেও আসতে পারে,
তাহলে যদি এল এর কাছে আসে তাহলে এই পি বিন্দু অর্থাৎ এল বিন্দু থেকে এইটার দূরত্ব যা সেটাই হবে এস থেকে এল এর দূরত্বের সমান। দেখো এখন পি বিন্দু যদি এইখানে আসে সেটাকে আমরা বলতে পারি পি থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা জেড থেকে এস এরও সমান। তাই আমরা বলতে পারি এস এল এর দূরত্বটা এস থেকে জেড এর দূরত্বের সমান। অর্থাৎ আমরা এখানটা লিখতে পারি 2 ইন্টু এস থেকে জেড এর দূরত্ব। আচ্ছা, তাহলে এখন এই যে এস থেকে জেড এর দূরত্ব আসলে কতটুকু? এস থেকে এ প্লাস এ থেকে জেড। এস থেকে এ ছিল এ একক, আবার এ থেকে জেড ছিল আরো একটা এ একক, তার মানে দুটো এ, অর্থাৎ আমরা বলতে পারি 2a ইন্টু 2 অর্থাৎ 4a। আমি আরো একবার বলি, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা এল থেকে এল প্রাইমের দূরত্বটা কতটুকু হবে? এল থেকে এল প্রাইমের দৈর্ঘ্যটা কতটুকু হবে? এল থেকে এল প্রাইম হবে এস এল এর দ্বিগুণ, কারণ এস বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু। আমরা লিখলাম এল থেকে এল প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু এস এল ইকুয়াল টু, দেখো এস থেকে এল এর যে দূরত্ব, এই এল থেকে এর উপর লম্ব টানলে সেই একই দূরত্ব হবে। যেহেতু পরাবৃত্তের সমীকরণ আমরা জানি পি বিন্দুটা যেখানে আছে, পি বিন্দু করে যদি এখানে আসে তাহলে এস থেকে এই বিন্দু দূরত্ব এখান থেকে এই দূরত্বের অনুপাত ধ্রুবক হয়, অর্থাৎ ইকুয়াল হয়। এখন তাহলে এস থেকে এল ইকুয়াল টু হবে এস থেকে জেড এর দূরত্বের সমান। তাহলে 2 ইন্টু এস ওয়ান ইকুয়াল টু এস ইন্টু এস জেড ইন্টু এইচ জেড। এখন এস থেকে জেড এর দূরত্ব কতটুকু? এস থেকে এ প্লাস এ থেকে জেড। এস থেকে এর দূরত্ব এ একক, আবার এই এ থেকে এই জেড এর দূরত্ব এই পাশে এ, এই পাশে একটা এ এবং এই পাশে একটা, অর্থাৎ 2a দূরত্ব। তার মানে 2 ইন্টু 2a, তাহলে আমরা পেলাম 4a। এখন এই এটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে, এই জন্য এই দূরত্বটাকে সবসময় পজিটিভ করার জন্য অ্যাবসলিউট ভ্যালু অফ 4a বলা হবে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এগুলো হচ্ছে আমাদের এই পরাবৃত্তের জন্য পরাবৃত্তের যে সমীকরণ, আদর্শ সমীকরণ থাকলে তার ফর্মুলা গুলো হবে এটা। এখন এই পরাবৃত্তের সমীকরণ কি সবসময়ই y স্কয়ার ইকুয়াল টু 4ax হবে? না, এই পরাবৃত্তের সমীকরণ হতে পারে x স্কয়ার ইকুয়াল টু 4ay। তখন কি ঘটনা ঘটবে? তখন এই একই রকম থাকবে, শুধুমাত্র এর যে চিত্রটা এখন তো আছে x অক্ষের ডান দিকে মুখ করা, পরবর্তীতে এই চিত্রটা আসবে y অক্ষের পজিটিভ দিকে মুখ করা, অর্থাৎ তখন এর চিত্রটা এইভাবে ঘুরে যাবে। এটা হবে এক্স অ্যাক্সিস, এটা হবে ওয়াই অ্যাক্সিস। তাহলে এইখানে আমাদের একটা বিন্দু থাকবে যেটা হচ্ছে উপকেন্দ্র, এখানে একটা বিন্দু থাকবে যেটা হলো পি, যার স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারবো। তারপর এখানে একটা নিয়ামক রেখা থাকবে, এই পি থেকে এই নিয়ামকের দূরত্ব যেটা সেটাকে আমরা বলবো এম। তাহলে সেই ক্ষেত্রে এইটুকু হবে এস পি আর এইটুকু হবে পি থেকে এম। সেই ক্ষেত্রে তাহলে এর যে অক্ষরেখাটা হবে সেই অক্ষরেখাটা হবে এই রেখাটা অক্ষরেখা, এইটা হবে আমাদের উপকেন্দ্রিক শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষবিন্দু এইটাই আগের মতো 0 0 শীর্ষবিন্দু হবে। এখন তোমাদের কাজ হবে যে এই ছবির জন্য এর এই যে ফর্মুলাগুলো আমরা লিখলাম, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, তার শীর্ষবিন্দু, সেই যে ফর্মুলাগুলো আমরা লিখলাম, তোমাদের কাজ হবে এই ইকুয়েশনের জন্য এর যে শীর্ষবিন্দু উপকেন্দ্র কি কি হবে সেগুলো তোমরা বের করবে। আমরা যে পরাবৃত্তটা নিয়ে কাজ করেছি, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু তো 0 0 বিন্দুতে আছে, যদি এই পরাবৃত্তটির শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে অন্য কোনো বিন্দুতে পৌঁছায় তখন কি অবস্থা হবে আমরা সেটা একটু দেখতে চাই। আমরা একটু বোর্ডটাকে ক্লিয়ার করে নিই। ওকে, আমরা একটু আগে যে সমীকরণটা আমরা তৈরি করেছিলাম সেই সমীকরণটা আমরা দেখেছি, আমাদের হয়েছিল y স্কয়ার ইকুয়াল টু 4ax, এবং তার যে ছবিটা সেই ছবিটা আমরা দেখেছিলাম যে x অক্ষের পজিটিভ দিকের দিকে মুখ করা এই অবস্থায় তৈরি হয়েছিল, এবং এখানে ছিল সেই উপকেন্দ্র আমাদের s। এই পরাবৃত্তের উপরে একটা এখানে বিন্দু ছিল p, যার স্থানাঙ্ক আমরা xy ধরেছিলাম। এখানে একটা নিয়ামক রেখা ছিল, এবং এই পি বিন্দু থেকে এই নিয়ামকের যে দূরত্বটা সেটাকে আমরা পিএম দিয়ে প্রকাশ করেছিলাম। এখন আমরা বলছি যে এর যে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুটা তো মূল বিন্দু হিসাবে কাউন্ট করেছিলাম, কারণ এটা ছিল আমাদের সেই এক্স অক্ষ এবং এটা ছিল আমাদের ওয়াই অক্ষ। এখন আমরা বলছি যে যদি এই শীর্ষবিন্দুটা এখন a0 0 তে না থেকে কোথায় চলে যায়, এই এ বিন্দুটা যদি এখন আলফা বেটা বিন্দুতে চলে যায়,
তখন এই যে সমীকরণটা, এই সমীকরণটার চেহারা কেমন হবে। তো তার আগে আমি দেখে আসি যে যদি মূল বিন্দুটাকে ট্রান্সফার করা হয়, মূল বিন্দুটাকে একটা নির্দিষ্ট বিন্দুতে যদি ট্রান্সফার করা হয়, অর্থাৎ এই যে 0 0 বিন্দুটাকে, ও বিন্দুটাকে যদি এই জায়গাতে ট্রান্সফার করি, তাহলে এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ছিল তার সাপেক্ষে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই এরকম যদি থাকে, এই বিন্দুর চেহারাটা কেমন হয়ে যাবে। দেখো আমরা এই জায়গা দিয়ে, যেহেতু মূল বিন্দুটা এই বিন্দুতে আমরা সরিয়ে ফেলছি, আমরা এর নাম দিয়ে দিলাম আলফা, এবং বেটা বিন্দুতে এই শীর্ষ বিন্দুটা, এই মূল বিন্দুটা সরিয়ে ফেলছি। তাহলে এখানে আমরা এক্স অ্যাক্সিস আঁকলাম, এক্স অ্যাক্সিস, আর এখানে আমরা ওয়াই অ্যাক্সিস আঁকলাম। ওকে, আর একটু সমীকরণটা সঠিক হয়নি, এর রেখাটা একটুখানি দেখে আসি। তাহলে দেখো আমরা একটু এই রেখাটাকে স্ট্রেট ভাবে টেনে নিই। আচ্ছা দেখো, আগে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে এই জায়গায় একটা বিন্দু ছিল, যে বিন্দুর ভুজ হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত, এবং কোটি হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। আচ্ছা তাহলে আমরা যদি এখন নাম দিই, যে এইটাকে আমরা বললাম এম, এটাকে বললাম এন, এই জায়গাটাকে বলছি ও প্রাইম, আর এইটাকে আমরা কি বলবো, আমরা কিউ বললাম এই বিন্দুটাকে। তাহলে দেখো এই যে বিন্দুর আগে নাম ছিল এক্স ওয়াই, এখন এই মূল বিন্দু যদি আলফা বেটাতে চলে যায়, তাহলে এই পি বিন্দুর নতুন নামটা আমি ধরে নিলাম, এই পি বিন্দুর নতুন নাম যেটা, সেটা হচ্ছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম। এই এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এটার মান কত হবে আমি একটু দেখে আসি। দেখো আমাদের এই যে এক্স, এক্স মানে কিন্তু আমরা বলতে পারছি এক্স ইকুয়াল টু হচ্ছে ও থেকে এন পর্যন্ত ডিস্টেন্স। আচ্ছা ও থেকে এন কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে ও থেকে এম প্লাস এম থেকে এন। ও থেকে পর্যন্ত এন পর্যন্ত দুটো অংশ, একটা হচ্ছে এই অংশটুকু আর একটা হচ্ছে এই অংশটুকু। ওকে, তাহলে দেখো এই যে ও থেকে এন এর ডিস্টেন্সটা কিন্তু এই যে ও প্রাইম বিন্দুর যে ভুজ অর্থাৎ আলফা, এটা কিন্তু আলফার মান, আলফা প্লাস এম এন, এই দেখো এম থেকে এন এর ডিস্টেন্স আর ও প্রাইম থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স কিন্তু একই রকম। তা ও প্রাইম থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স আসলে কি, এই যে এই পি বিন্দুর ভুজের সমান, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে, সেটা হলো এক্স প্রাইম। তাহলে এটাকে আমরা এক্স প্রাইম বলতে পারি। তাহলে আলটিমেটলি আমরা পেলাম এক্স ইকুয়াল টু আলফা প্লাস এক্স প্রাইম। তাহলে এখান থেকে আমরা যদি এক্স প্রাইম এর ভ্যালুটা বের করি, তাহলে আমরা পাবো এক্স মাইনাস আলফা। একইভাবে আমরা যদি ওয়াই এর ভ্যালুটা বের করি, তাহলে দেখি ওয়াই এর জন্য কি হয়। ওয়াই ইকুয়াল টু কি পাওয়া যাবে, দেখো ওয়াই কোণ থেকে কোণ পর্যন্ত ছিল, এই যে আগের অক্ষের সাপেক্ষে কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক যার কোটি ছিল ওয়াই, তাহলে ওয়াই কিন্তু এই যে জায়গা থেকে শুরু করে এন পর্যন্ত। তাহলে আমরা এখন বলি পি থেকে এন পর্যন্ত হচ্ছে ওয়াই এর মান, তাও আবার দুই ভাগে বিভক্ত, পি থেকে কিউ আর কিউ থেকে এন। তাহলে আমরা এটাকে বলছি পি প্লাস পি কিউ এবং কিউ থেকে এন। ওকে, এখন এই যে পি কিউ এর দূরত্ব কতটুকু দেখে আসি। পি থেকে কিউ এর দূরত্ব কিন্তু এই নতুন যে মূলবিন্দু হয়েছে, নতুন মূলবিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর যে কোটি ছিল সেই কোটির সমান, কোটি কত, ওয়াই প্রাইম। তাহলে এটা হচ্ছে ওয়াই প্রাইম প্লাস কিউ এন কতটুকু, এই যে কিউ থেকে এন কিন্তু এই যে বেটার সমান, কিউ থেকে ও প্রাইম থেকে এম পর্যন্ত সমান। তাহলে কিউ থেকে এনটাকে আমরা বলতে পারি বেটার ভ্যালু, এটা হচ্ছে বেটা। তাহলে এখান থেকে আমরা যদি ওয়াই প্রাইম এর ভ্যালুটা বের করে ফেলি, তাহলে আমরা পাবো ওয়াই মাইনাস বেটা। এই কারণে আমাদের আগের যে সমীকরণটা ছিল, এই যে সমীকরণটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এইটার নতুন চেহারা হয়ে যাবে ওয়াই মাইনাস বেটা। ওয়াই এর জায়গায় আমরা বসাবো ওয়াই মাইনাস বেটা, তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, কারণ এক্স এর জায়গায় আমরা বসাবো এক্স মাইনাস আলফা। তো এখন একইভাবে যদি আমাদের আদর্শ সমীকরণটা এক্স এর উপর স্কোয়ার হয়, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয়, এবং সেই ক্ষেত্রে শীর্ষবিন্দুটা যদি মূল বিন্দুতে না থেকে ট্রান্সফার হয়ে চলে যায় আলফা বেটা বিন্দুতে, তখন এটার রূপান্তরিত রূপ হয়ে যাবে
এই যে এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বেটা। এটা হচ্ছে যখন এই মূল এই শীর্ষবিন্দুটি 0 0 বিন্দুতে না থেকে আলফা বেটা বিন্দুতে সরে যায়। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে কোনো পরাবৃত্তের আদর্শ সমীকরণ কি কি হয়। আমরা দেখেছি পরাবৃত্তের আদর্শ সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax অথবা x স্কয়ার ইকুয়াল টু 4ay, এবং এই পরাবৃত্তের বিভিন্ন প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা এই জিনিসগুলো দেখবে এবং নিজে চেষ্টা করবে। আমরা তো এটা বের করেছি, তোমরা চেষ্টা করবে যে এইটা কিভাবে বের করা যায় এবং এইটার জন্য বিভিন্ন ধরনের প্রপার্টি গুলো কি কি হবে সেটা তোমরা বের করবে। অর্থাৎ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি, নিয়ামক রেখার সমীকরণটা কি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।